আমি অরুণাবকে ফায়ার করতে চাইনি, কিন্তু অরুণাব যা শুরু করেছিল তাতে আমি যদি ফায়ার না করতাম তাহলে আমাদের মধ্যেই অনেকে মারা যেত। অরুণাব খুব খারাপ, খুব খারাপ অরুণাব, আমি জানি, কিন্তু একটা একটা মানুষকে ওইভাবে চোখের সামনে মরতে দেখা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। বকুল, বলুন স্যার। আমি জানি বকুল তুমি খুব আপসেট। আজ অরুণাবর কপালে মৃত্যু লেখা ছিল। তুমি ওকে আটকাতে গিয়ে যেটা করেছো সেটা তুমি না করলে আমিই করতাম। তুমি যে প্রফেশনে কাজ করো তাতে দোষীদের শাস্তি দিতে গিয়ে এরকম অনেক সিচুয়েশনের সম্মুখীন হতে হবে তোমায়। তুমি আমার কথা বাদই দাও, মন্টুকে জিজ্ঞেস করো। আজ ওর থানায় ঢুকে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। ও যদি সুযোগ পেত তাহলে ওই মানুষটার মাথাও ফাটাতে পারতো না। আমাদের এরকম অনেক কিছু সম্মুখীন হতে হয় বকুল, তবুও আমরা নিষ্ঠুর। এই সমস্ত কাজগুলো করা ছাড়া আমাদের কোনো উপায় নেই বকুল। ঠিক বলেছেন স্যার। ওই লোকটা যদি আগে মেরে আমাকে অজ্ঞান করে না দিত তাহলে সমরবাবুকে বাঁচাতে আমি ওই লোকটাকে গুলি করতাম। আপনার কথা যুক্তি আমি সব বুঝতে পারছি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমার আমার না ভেতর ভেতর কেমন অস্বস্তি হচ্ছে স্যার। আমি কিছুতেই এই ঘটনাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। পারতে হবে বকুল, এই তো সবে শুরু। এরকম পরিস্থিতি অনেক আসবে। বকুল, তুমি এটা ভেবে গর্ববোধ করো যে এই ড্রাগ ডিলারদের হাত থেকে তুমি এই শহরটাকে বাঁচাতে পেরেছো। অরুণাবর জন্য অন্তত কোনো বাচ্চাকে টিউশন থেকে ফেরার পথে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাতে হবে না। ये अच्छा नहीं हुआ डीआईजी साहब। আমি তো শুরুতেই বারণ করেছিলাম বিনোদ, সব জিনিসের একটা লিমিট থাকে, সেটা ক্রস করে গেলে বডিটা পোস্টমর্টমে পাঠাতে হবে রজতবাবু বাবু। बॉडी ना, ও আমার ছেলে ডিআইজি, ওর পোস্টমর্টেম হবে না। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, একবার মা বলে ডাক না। কিন্তু বিশ্বাস করুন আমি যথেষ্ট সহানুভূতিশীল, কিন্তু এই কেসটা অনেকক্ষণ আগেই আমার হাত থেকে বেরিয়ে গেছে। এখন তো অফিসিয়ালিও আমি নেই। আপনার ছেলের মৃত্যু সংবাদ উপরতলায় পৌঁছতে বেশি সময় লাগে না রজতবাবু বাবু। অগ্নিজিৎ বাবু ঠিক বলছেন বকুল। অরুণাবকে শেষ করেছো বলে তোমার মধ্যে অপরাধবোধ কাজ করাটা কিন্তু একদম ঠিক না। বকুল, সামনে অনেক ফাইট বাকি, অনেক বড় ঝড় আসতে চলেছে। রজতবাবু রক্ষিতকে যতটা জানি, ওর এত বড় ক্ষতি সহজে ও হজম করতে পারবে না। ঠিক বলেছেন স্যার। রজতবাবু কি চুপ করে থাকবে না, ও এমন কিছু করার চেষ্টা করবে যাতে আমাদের দুজনকেই মার দেওয়া যায়। চলো বকুল। ঋষিবাবু চলুন, আমার একটু সমরবাবুর সাথে দেখা করে আসি। আসো। বকুল, রজতাবরক্ষী ডেসপারেটলি সমরবাবুকে সরিয়ে দিতে চাইছে, কারণ সমরবাবু এমন কিছু জানে যেটা সামনে এলে রজতাবরক্ষীতে সমস্যা হতে পারে। এমনকি গদিটাও চলে যেতে পারে। তাই
সমরবাবুকে মেরে ফেলা মানে সব প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দেওয়া। মানে আপনি বলতে চাইছেন রজতাবরক্ষীর ঝড় তোলার আগে আমাদের থামিয়ে দিতে হবে বকুল, আর সেটা তখনই সম্ভব যখন সমরবাবু রজতাবরক্ষীতের সম্পর্কে মুখ খুলবে। হেই হেই কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? কোথায় নিয়ে যাচ্ছ? না না না, তোমরা নিয়ে যাও না। ওর বাবা, ওটা বাবা, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমার? কই গো শোনো না, ওরা নিয়ে চলে গেল। ওকে আটকাও, আমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? কোথায় যাচ্ছেন? আপনাদের হাত জোর করছে, আমার ছেলেটাকে নিয়ে যাবেন না। আমি সহ্য করতে পারবো না, ওকে নিয়ে যাবেন না। ছেড়ে দিন আপনারা। কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন। অরুণাবু, আমার ছেলেটাকে আমার কাছে ফেরত দিয়ে যান। অরুণাবু। আমাদের বন্ধুত্ব বোধহয় এত দূর পর্যন্ত ছিল রজতাও বাবু। মাফ করবেন, তখন যদি ঠান্ডা মাথায় আমার কথা শুনতেন তাহলে হয়তো আপনার ছেলেকে আজ হারাতে হতো না। পাল্টি মত মারো। তখন থেকে বকর 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 বকর, আমার কথা শুনলে কেন শুনবো আপনার কথা? আপনিও আমাদের দলের লোক আছে, আপনি ভালো করে জানেন সেটা। ভুলিনি বিনোদ প্রধান, কিন্তু আমি এখন আর তোমার দলের লোক নই। ছিলাম বলেই আমি সমর রায়ের যে মারার প্ল্যান তোমরা করেছিলে তাতে আমি হেল্প করেছিলাম। সমর রায় মরবে বলে তোমরা ফুর্তিতে ছিলে, আর সেই ফুর্তির চোটে তোমরা আমার মাথাও গুড়িয়ে দেওয়ার তাল করেছিলে। এইখানে রিভলভার তাক করেছিল অরুণাবু। তোমরা হাসছিলে, মনে আছে? ভুল করেছি আমি বুঝতে পারিনি যে শয়তানি যাদের রক্তে তারা নিজের মা বাবার সঙ্গেও বেইমানি করতে পারে। আর আমি তো সেখানে তোমাদের জলসাগরের বন্ধু। বিনোদ প্রধান কোনো বেইমানি বরদাস্ত করে না। সামলে কথা বলো। বেইমান আমি না বেইমান তোমরা। পুলিশের হাত দেখেছো, সে হাত কোনোদিন বেইমানি করে না। যে বকুলকে আমি এখানে ডেকে নিয়ে এসেছিলাম যাতে তোমরা তাকে অপমান করার সুযোগ পাও, আমিও তাকে অপমান করেছি, কিন্তু সেই বকুলই আজ আমার প্রাণ বাঁচিয়েছে। আর একটা কথা বললে না, আমি তোমাকে কিচ্ছু করতে পারবে না। চলি। ঠিক বলেছে। বেঈমান তুমি একটা বেঈমান। তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো, আমার সন্তানের সঙ্গে বেঈমানি করেছো। বেঈমান তুমি, পুরো বেঈমান। আমার সন্তানকে আমার কোল থেকে তুমি চিনিয়ে নিয়েছো। তুমি বেঈমান। নিজের মতো নষ্ট করে দিয়েছো। তুমি যেমন নষ্ট, আমার ছেলেটাকে ঠিক তেমনি করে তুমি নষ্ট করে দিয়েছো। আর এখন আমার ছেলেটাকে তুমি কে ফেললে তুমি মানুষ মারতে পাঠিয়েছিলে না তুমি? দেখলে তো আমার ছেলেটাই কেমন মরে গেল। আমার ছেলেটাকে মেরে ফেললে তুমি। কে ফেললে আমার ছেলেটাকে? তাহলে তুমি কেন বেঁচে আছো? মরে যাও তুমি, মরে যাও। কেন বেঁচে আছো? মরে যাও। বানি, কি বলছো বকুল? অরুণাভর এনকাউন্টার হয়ে গেছে? বকুল ঠিকই বলছে সমরবাবু। কর্মফল, সবই কর্মফল। এই যেমন আমি কর্মফল ভোগ করছি, আজকে রজতাবরক্ষিত ভোগ করছে। অদৃশ্যের কি পরিহাস!
কথায় বলে না, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ওর বাপের খরা পূর্ণ হয়ে গিয়েছিল। পাপীরা বোধহয় এইভাবেই শাস্তি পায় বকুল, এইভাবেই শাস্তি পায়। তাই তাদের শেষটা এতটা ভয়ঙ্কর হয়। মানুষ মেরেছি তো, কিন্তু আজ যখন মৃত্যুকে এতটা কাছ থেকে দেখলাম, এক্ষুনি একটা বলি হবে তো। বলি হবে পারে। আপনাকে তোর জম কাকুমণি, তুমি আজ মৃত্যুকে অনেকটা কাছ থেকে অনুভব করেছো কাকুমণি। কাকুমণি, এই অভিজ্ঞতা যে কতটা ভয়ঙ্কর সেটা আমি জানি কাকুমণি। রজতাভ রক্ষিত আজ তোমাকে মারতে লোক পাঠালো। কাকুমণি, এত কিসের আক্রোশ ওর তোমার উপর? হ্যাঁ, যে তোমাকে মেরে ফেলতেও লোক পাঠালো? এত কিসের আক্রোশ? ও শুধু তুমি ওর সঙ্গ ছেড়েছো বলে ওর তোমার প্রতি এতটা রাগ কাকুমণি? না, সেটা তো হতে পারে না। ভয়, রজতাভ রক্ষিত খুব ভয়ে আছে তোমাকে নিয়ে। হ্যাঁ, আমি ঠিক বলছি কাকুমণি? তুমি এমন কিছু একটা জানো যেটা সবাই জেনে গেলে রজতাভ রক্ষিতের খুব বড় বিপদ হতে পারে, আর তাই ও ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে তোমাকে নিয়ে, যাতে তুমি কাউকে কিছু বলে না দাও। ও কাকুমণি, প্লিজ বলো না, বলো না কি জানো, প্লিজ। আর চুপ করে থেকো না কাকুমণি, প্লিজ বলো না। কাকুমণি প্লিজ, প্লিজ আর চুপ করে দেখো না, রিকোয়েস্ট করছি তোমাকে। দেখো, ঘটনা যেভাবে এগোচ্ছে তোমার চুপ থাকাটা ঠিক নয়। যা জানো বলে দাও না কাকুমণি, প্লিজ কাকুমণি, প্লিজ, ফর গড সেক সে সামথিং। দেখো, নিজের দোষ স্বীকার করে নিলেই পাপ মুক্ত হওয়া যায় না। অন্যের কুকীর্তির ব্যাপারে জানলেও সেটা প্রকাশ করতে হয়। প্লিজ কাকুমণি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বলবো, আজ সব বলবো। বকুল, টেপ রেকর্ডার নিয়ে এসো। বলো কাকুমণি। রজতাভ রক্ষিতের সাথে আমার আলাপ ব্যবসায়িক সূত্রে। ধীরে ধীরে আমার শর্টকাটে উন্নতি করার টেন্ডেন্সি, আর ওনার 2 নম্বরই ব্যবসা মিলেমিশে এক হয়ে যায়। কথায় বলে না, দুজন ভালো লোকের বন্ধুত্ব থেকে দুজন খারাপ লোকের বন্ধুত্ব অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই হয়েছিল। এবার আসি যে জমিটা নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল সেই ব্যাপারে। প্রচারে যাওয়ার পথে
বারাসাতের কাছে ওই জমিটা প্রথম নজরে আসে রজতাবরক্ষীদের। জমিটার একদিকে ছিল নদী আর অন্যদিকে ছিল জঙ্গল, আর বর্ডারও ছিল খুব কাছাকাছি। ফলে ওই জমিটা আমাদের হাতে আসলে কি কি লাভ হতে পারে সেটা উনি আমাকে বুঝিয়েছিলেন। দেখো সমর, এই হলো নকশাটা। এসআর এন্টারপ্রাইজটা কি? সমর রায় এন্টারপ্রাইজ। তুমি তো হোটেল বিজনেস খুলে ফেললে সমর। এরপর হোটেল ইন্ডাস্ট্রিতে জল করবে সমর রায় গ্রুপ অফ হোটেলসের নাম। এই জমিতে হবে তোমার প্রথম 5 স্টার হোটেল। সমর, ভালো দেখে একটা নাম ভেবে ফেলো, ভালো দেখে। কি যে বলেন আপনি! ঠিকই বলছি সমর। সমর, বলো তোমার কত দিনের ইচ্ছে? একটা হোটেল হবে তোমার, একটা 5 স্টার হোটেল। আপনিও পারেন রজতবাবু বাবু। আরে পেটে দুপাত্র পড়ার পর কি বলেছি আপনি সেটা মনে রেখে দিয়েছেন। সমর, আমার সঙ্গে যারা কাজ করে তাদের ইচ্ছে অনিচ্ছে ভালো মন্দের সব খবরাখবর আমার নখদর্পণে থাকে। এই জমিতে তোমার প্রথম 5 স্টার হোটেল হচ্ছে, এটা ফাইনাল। বাস, একদম লিগ্যাল ব্যবসা। আর আপনার ইললিগাল ব্যবসা? সেটাও এখানেই হবে। সামনে থাকবে হোটেল, পেছনে থাকবে আমার ব্যবসা। তুমি থাকবে ফ্রন্ট ফুটে, আমি ব্যাক ফুটে। একবার ভাবো সমর, আমাদের ওই ক্লায়েন্টেই হোটেল ভরে থাকবে সারা বছর। বাকি বাইরে থেকে টুরিস্টরা আসবে, মনোরম শোভা দেখবে বারাসাত কলকাতার, তারপর হেসে খেলে ফিরে যাবে। আর আমাদের পকেট গরম হতে থাকবে। সমর, এইখানটা দেখো, এই জায়গাটায় একটা গোডাউন হবে, বুঝছো? আমাদের 2 নম্বরই মাল রাখার জন্য। আর এইখান থেকেই জঙ্গল পেরিয়ে আমাদের মাল চলে যাবে সোজা বর্ডারে। বাস। আরে এ তো একেবারে মাস্টার প্ল্যান। তাহলে পার্টনারশিপে রাজি সমর? একদম রাজি। গুড গুড সমর। কিন্তু সমর, এইসব কিছু করার আগে দরকার হলো ওই জমিটা হাত করা। কিন্তু রজতবাবু বাবু, আমি যতদূর শুনেছি ওই জমিটা খুব উর্বর, মানে 3 ফসলি জমি। কিন্তু তারপরেও কি ওরা জমিটা দেবে? কারণ জমির মূল্য চাষিরাই বোঝে। যদি কোনো ঝামেলা শুরু হয়, তাহলে ওদের নিজেদের প্রাণের মূল্যটা বোঝাতে হবে। মানে সোজা আঙুলে ঘি না উঠলে এই আঙুলটা ঠিক এইভাবে একটু বাঁকাবো, কিন্তু জমিটা আমি নেব। কিন্তু আমার আশঙ্কায় সত্যি হলো। চাষিরা ওই জমি ছাড়তে এতটুকু রাজি হলো না। আর উল্টো দিকে রজতাব রক্ষিত তার লোকজন দিয়ে তাদের উপর নানান রকমের চাপ শুরু করলো। কিরকম চাপ? কখনো চাষিদের ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া, কখনো চাষিদের জমিতে বাঁধ দিয়ে জল আটকে দিয়ে তাদের চাষ না করতে দেওয়া, কখনো রাস্তায় ধরে মারধর করা বা রাতের বেলায় তাদের বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া। এইরকম নানান উৎপাত শুরু হলো। কত বড় শয়তান! কিন্তু এত কিছু করেও পার পেলেন না রজতাব রক্ষিত। চাষিরাও একরোখা রইল। এত অত্যাচারের পরেও
তারা প্রকাশ্যেই বলতে লাগলো, প্রাণ যায় যাক, কিন্তু জমি ছাড়বো না। আর যা কথা তাই কাজ। চাষিরা ওই জমি আঁকড়ে পড়ে থাকলো। আর ঠিক তখনই চাষিদের নেতা অসীম পালকে রজতাভ রক্ষিত খুন করার প্ল্যান করলো।